সাধারণ কোনো রুম নয়। এখান থেকেই শুরু হতো হাজারো মেয়ের দুঃস্বপ্ন। আমি তখন খুবই অল্প বয়সী ছিলাম। আমি এমন একটি জগতে আটকে পড়েছিলাম যেখানে তারা নিজেদের ইচ্ছে মতো সবকিছু করতে পারত। তিনি আমাকে নির্দিষ্ট পোশাক পরতে বাধ্য করতেন। আমি সেখানে সপ্তাহে একবার বা দুবার যেতাম। তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি। আর এই দ্বীপটি, হ্যাঁ, এটিই ছিল পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত অপরাধের আস্তানা। এটি সেই কুখ্যাত এপস্টিন আইল্যান্ড। নথিপত্র ফাঁস হওয়ার পর একজন বড় ইউটিউবার, তার নাম হলো টাইলার অলিভেরা, সেই আইল্যান্ডে লুকিয়ে প্রবেশ করেন এবং সেখানকার অবস্থা ক্যামেরা বন্দি করেন। যখন তিনি সেখানে লুকিয়ে ঢুকলেন, তিনি ভাবতেও পারেননি কি অপেক্ষা করছে তার জন্য। টাইলার অলিভেরার সেই দুর্ধর্ষ পাগলপনা মিশনটি আমরা আজকে দেখতে চলেছি। আমরা দেখব তিনি কিভাবে কোস্টগার্ডের চোখ ফাঁকি দিয়ে সেই আইল্যান্ডে প্রবেশ করেন এবং সেখান থেকে আবার বেরিয়ে আসেন। আমরা শুধু এটিই দেখব না, আরও দেখতে চলেছি 3D প্রযুক্তি দ্বারা সেই দ্বীপের বিস্তারিত কোথায় কি আছে, এবং নিউ ইয়র্ক পোস্টের লাইক করা সেখানকার রুমের ফুটেজ থেকে শুরু করে ভিকটিমদের বুক ফাটা আর্তনাদ। এপস্টিন ফাইল কি, বা জেফ্রি এপস্টিন কে ছিল, এই সব কিছুই হয়তো আপনারা অলরেডি জানেন, তাই আজকে আমরা সেদিকে খুব বেশি ফোকাস করব না। আমাদের আজকের উদ্দেশ্য হলো সেই দ্বীপে প্রবেশ করা এবং গোপন সব আস্তানা দেখা। সো প্লিজ হেডফোন লাগিয়ে নিন আর চলুন সেই আইল্যান্ডের দিকে যাত্রা শুরু করা যাক। স্ক্রিনে যাকে দৌড়াতে দেখছেন তিনি হলেন বিখ্যাত ইউটিউবার টাইলার অলিভেরা। তিনি দৌড়াচ্ছেন সেই কুখ্যাত বিলিনিয়ার জেফ্রি এপস্টিনের ব্যক্তিগত দ্বীপের নিষিদ্ধ প্রার্থনা কেন্দ্রের দিকে, চারিদিকে করা নিরাপত্তা, আর তার মাঝেই জীবনের ঝুঁকি নিয়ে তিনি ছুটে চলেছেন সত্যের খোঁজে। অভিযানের শুরুটা হয় ইউএস ভার্জিন আইল্যান্ডস থেকে। টাইলার এবং তার টিমের প্রথম কাজ ছিল দুটি জেটকে জোগাড় করা, কিন্তু সরাসরি তো আর বলা যায় না যে তারা নিষিদ্ধ দ্বীপে যাচ্ছে। তাই তারা বোকা ট্যুরিস্ট সেজে দোকানে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই, আশেপাশে ঘোরার মতো কোনো দ্বীপ আছে? ওই লিটল জেমস বা বিগ জেমস দ্বীপে কি যাওয়া যাবে? দোকানের সাফ জবাব, না, ওটা প্রাইভেট প্রপার্টি, ভুলেও যেও না, গুলি খেতে পারো। কিন্তু টাইলার মনে মনে বলছিলেন, আমরা তো ওখানেই যাচ্ছি। ক্যাপ্টেনের থেকে বিদায় নিয়ে তারা রওনা দিলেন। হাতে সময় মাত্র 5 ঘন্টা, এর মধ্যেই কাজ শেষ করে ফিরতে হবে, নইলে কোস্টগার্ড বা দ্বীপের সিকিউরিটি যে কেউ তাদের ধরে ফেলতে পারে। প্রায় 15 মিনিট সমুদ্র চিরে জেটসকে চালানোর পর অবশেষে তাদের সামনে ভেসে উঠল সেই কুখ্যাত দ্বীপ লিটল জেমস, যেটাকে এখন আমরা এপস্টিন আইল্যান্ড নামে বেশি চিনি। দ্বীপের কাছাকাছি আসতেই দেখা গেল বড় বড় অক্ষরে লেখা প্রাইভেট প্রপার্টি, নো ট্রেসপেসিং, অর্থাৎ প্রবেশ নিষেধ। কিন্তু অবাক করা বিষয় হলো এপস্টিন মারা যাওয়ার এত বছর পরেও দ্বীপে একটি বোট বাঁধা আছে। শুধু তাই নয়, টাইলার বুঝতে পারলেন এই জনমানহীন দ্বীপে তারা একা নন, অর্থাৎ এখানে আরো কেউ আছে। জেফ্রি এপস্টিন এই একটা ব্যক্তি সারা পৃথিবীর মানুষকে যে পরিমাণ শক্ত করেছে তা ইতিহাসে বোধহয় কেউ করতে পারেনি। আলোচনা চলছে বিশ্বের এত বড় বড় বৃত্ত আর ক্ষমতাশালীরা যে এসব কর্মকাণ্ডের পেছনে থাকতে পারে তা হয়তো কেউ কল্পনাই করেনি। আজ এই ভিডিওর শেষে আমার কিছু ব্যক্তিগত মতামত নিয়ে আলোচনা করব যে আসলে কেন তারা এসব কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়েছিল। আমরা টাইরানের সেই সাহসী অভিযানের দিকে শীঘ্রই প্রবেশ করব। তবে আসুন মাত্র 1 মিনিট জেফ্রি এপস্টিন সম্পর্কে জেনে নেই। যারা এখনো জানেন না তাদের জন্য বিষয়টি সুবিধা হবে। জেফ্রি এপস্টিন ছিল একজন মার্কিন মাল্টিমিলিয়নিয়ার। 1935 সালে আমেরিকায় একটি ইহুদি পরিবারে জন্ম। তার ক্যারিয়ার শুরু হয় 1974 সালে ম্যানহেটনের একটি স্কুলে গণিত ও পদার্থ বিজ্ঞানের শিক্ষক হিসেবে। এরপর ব্যাংকিং সেক্টরে এসে সে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়। টাকার জোরে সে বিশ্বের বাঘা বাঘা নেতা, বিজ্ঞানী এবং হলিউড তারকাদের সাথে খাতির জমিয়েছিল। কিন্তু এই বিলাসবহুল ইমেজের আড়ালে সে চালাতে এক জঘন্য অপরাধের সাম্রাজ্য। সেই অপরাধগুলো মুখে উচ্চারণ করতেও ঘৃণা হয়। যাই হোক, 2019 সালে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতের নির্দেশে ফাঁস হওয়া হাজার হাজার পৃষ্ঠার গোপন আইনি নথিকেই বলা হয় এপস্টিন ফাইলস। এই নথিতে ভিকটিমদের জবানবন্দি এবং এপস্টিনের সাথে জড়িত হাই প্রোফাইল ব্যক্তিদের নামের তালিকা আছে।
আর সেই অপরাধ কর্মকাণ্ডগুলো ঘটাতো এক নির্জন দ্বীপে। 1998 সালে সে মাত্র $7.95 মিলিয়ন দিয়ে ইউএস ভার্জিন আইল্যান্ডের লিটল সেন্ট জেমস দ্বীপটি কিনে নেয়। নির্জরে দ্বীপে সে গড়ে তোলে তার ব্যক্তিগত দুর্গ। 2019 সালে গ্রেপ্তার হওয়ার পর বিচার চলাকালীন জেলখানায় রহস্যজনক অবস্থায় তার মৃত্যু হয়। স্ক্রিনে এখন যা দেখছেন এটা সেই কুখ্যাত জেফ্রি এপস্টিনের ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমস। এই দ্বীপের আসল রহস্য ভেদ করার জন্য আমরা পুরো দ্বীপটিকে ডিজিটাল ভাবে রিমডেল করে দেখার চেষ্টা করব। ঠিক কি লুকানো আছে এই দ্বীপে? মূলবাড়ির ঠিক নিচেই একটি পয়েন্টে রয়েছে প্রথম ভিলাটি। এপস্টিন দ্বীপটি কেনার অনেক বছর পর এটি তৈরি করা হয়। এর পাশেই আরেকটি বাসস্থান যা একটি নিচু দরজার মাধ্যমে পুল কমপ্লেক্সের সাথে যুক্ত। এই ভিলাটির ডিজাইন ছিল অদ্ভুত। এখানে ছিল একটি অক্ষরই, এটা কি শুধুই ডিজাইন ছিল নাকি এর পেছনে ছিল কোন গোপন সংকেত? এই সবকিছুর উপরেই অবস্থিত দ্বীপের সবচেয়ে বড় স্থাপনা, মেইন হাউস বা প্রধান বাড়ি। বাড়ির পিছনের দিকটি সরাসরি পুল এরিয়াতে গিয়ে মিশে। এই পুল কমপ্লেক্সটি এক কথায় বিশাল। এখানে রয়েছে 4টি ছোট ছোট কেবিন এবং মাঝখানে বিশাল একটি সুইমিং পুল। পুলের এক প্রান্তে ছিল একটি ধনুক হাতে বসা মূর্তির স্ট্যাচু, আর তার ঠিক পিছনেই মাটিতে আঁকা একটি বিশাল কম্পাস। কিন্তু সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো এই পুল কমপ্লেক্সের কিছু অংশ ছিল দোতলা, যেখানে এমন কিছু সিঁড়ি বা গোপন দরজা ছিল যা মাটির নিচের লেভেলে চলে যেত। একটু দূরে সমুদ্রের কাছে ঘন গাছের আড়ালে লুকিয়ে ছিল আরও একটি ভিলা। সাধারণত এই দ্বীপে মেহেনরা আসতো সমুদ্রপথে। বোটগুলো এসে থামতো দ্বীপের চেটিতে, যেখানে মালামাল নামানোর এবং অপেক্ষা করার জায়গা ছিল। টাইলার ভালো করে লক্ষ্য করতে দেখলেন সেখানে রীতিমতো মানুষের আনাগোনা। গলফ কার্ট চলছে, একজন লোক কুকুর নিয়ে হাঁটছে, আরেকজন মহিলা ডিউটি দিচ্ছেন। প্রশ্ন হলো, এপস্টিন তো নেই, তাহলে এরা কার জন্য কাজ করছে? সরকার নাকি নতুন কোনো মালিক? $125 মিলিয়ন দ্বীপটি বিক্রির কথা ছিল, কিন্তু এখনো কেন এখানে এত কড়া পাহারা? হঠাৎ সেই মহিলা টাইলারের দিকে তাকিয়ে সন্দেহজনকভাবে মুভমেন্ট শুরু করলো। বিপদ আঁচ করতে পেরে টাইলার দ্রুত আড়ালে চলে গেলেন। এবার আকাশপথের পালা। টাইলারের বন্ধু পাশা দ্বীপের পরিস্থিতি দেখতে ড্রোন ওড়ালেন। উপর থেকে দ্বীপটি দেখতে সাধারণ মনে হলেও ড্রোন যখন সাদা রঙের সেই অদ্ভুত প্রার্থনা ঘরের দিকে এগোলো, তখনই ঘটল এক বিপত্তি। হঠাৎ করেই ড্রোনের সিগন্যাল মারাত্মক ইন্টারফেয়ারেন্স বা যান্ত্রিক গোলযোগ শুরু হলো। তাহলে কেউ কি জ্যামার ব্যবহার করছে, নাকি ওই ঘরে এমন কোনো ইলেকট্রনিক ডিভাইস আছে যা বাইরের সিগন্যাল আটকাচ্ছে? শেষমেশ ড্রোনটি কোনোমত ফিরিয়ে আনা হলো। একটি বিষয় খেয়াল করুন, আগে এই ঘরের রং নীল এবং সোনালী ছিল, আর সামনে ছিল একটি বিশাল সূর্যঘড়ি বা সানডায়াল। কিন্তু এখন পুরো মন্দিরটি সাদা রং করে ফেলা হয়েছে এবং সেই সূর্যঘড়িটি উধাও। কি এমন গোপন করতে চাইছে তারা যে পুরো স্ট্রাকচারটাই বদলে ফেলতে হলো? হঠাৎ টাইলার দেখলেন একটি গলফ কার্ট দ্রুত তাদের অবস্থানের দিকেই এগিয়ে আসছে। সম্ভবত তারা ড্রোনটি দেখে ফেলেছে। ধরা পড়ার আগেই কিছু একটা করতে হবে। টাইলার সিদ্ধান্ত নিলেন এখনই সময়, তাকে দ্রুত বিচের দিকে নেমে যেতে হবে। তার লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে ওই পাহাড়ে থাকা রহস্যময় সাদা বিল্ডিং বা প্রার্থনার ঘর পর্যন্ত পৌঁছানো। অবশেষে টাইলার নিষিদ্ধ দ্বীপে পা রাখলেন। সামনেই সেই কুখ্যাত সিঁড়ি যা সরাসরি উপরের দিকে চলে গেছে। চারদিকে নো ট্রেসপেসিং সাইনবোর্ড তাকে সতর্ক করছে, কিন্তু টাইলার থামলেন না। ম্যাপ অনুযায়ী তিনি এখন বীচ থেকে পাহাড়ে ঢালবে সেই ঘরটির দিকে এগাচ্ছেন। টাইলার ঝোপঝাড়ের আড়াল দিয়ে উপরে উঠে যেতে লাগলেন। ভাগ্য ভালো যে এখনো কোন সিকিউরিটি তাকে দেখতে পারেনি। রোদের তাপে এবং পাহাড়ের খাড়া ঢালে টাইলারের অবস্থা খারাপ, কিন্তু তিনি হাল ছাড়ছেন না। পাহাড়ের একদম খাড়া অংশটা বেয়ে টাইলার অবশেষে সেই প্রেয়ার রুমের পাদদেশে পৌঁছালেন। বিশ্বাস করা কঠিন, কিন্তু তিনি এখনো আনডিটেক্টেড। এত হাই প্রোফাইল আইল্যান্ড, অথচ সিকিউরিটি ক্যামেরা বা অ্যালার্ম নেই কেন? নাকি তারা ইচ্ছে করে চুপ আছে? প্রার্থনা ঘরটির একদম সামনে দাঁড়িয়ে টাইলার যা দেখলেন তা রীতিমতো হতাশাজনক। আমি তখন খুবই অল্প বয়সে ছিলাম। আমি এমন একটি জগতে আটকে পড়েছিলাম যেখানে প্রাপ্তবয়স্করা নিজেদের ইচ্ছামত সবকিছু করতে পারত। আমি নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলেছিলাম। বাইরে থেকে সেটা খুব চকচকে একটা দুনিয়া মনে হয়, সেলিব্রিটি আর সম্পদে ভরা, কিন্তু ভেতরে আসলে বাস্তবতা একদম আলাদা। যারা আকাশপথে আসতো
তারা নামও তো এই ঘাস বিছানো হেলিপ্যাডে, কিন্তু পাশেই দুটি অদ্ভুত জিনিস আপনার নজর কাড়বে। পাহাড়ের ঢালে বসানো একটি বিশাল বানরের মূর্তি, আর তার পাশেই পাথরের তৈরি একটি সিঁড়ি যা পাহাড়ের উপরে উঠে হঠাৎ করেই শেষ হয়ে গেছে। স্থানীয় ওরা এর নাম দিয়েছিল দ্য স্টেয়ার্স টু নোয়ার বা গন্তব্যহীন সিঁড়ি। এবার আসি দ্বীপের মাঝখানের অংশে। এখানে বিলাসিতার চেয়ে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল বেশি গুরুত্বপূর্ণ। গাছের আড়ালে লুকিয়ে থাকা একটি নিচু বিল্ডিং দেখা যায়, যার আসল উদ্দেশ্য আজ অজানা। ঠিক তার পেছনেই দ্বীপের মেইন সার্ভিস এরিয়া। এই অংশেই ছিল মেশিনগুলো যা পুরো দ্বীপকে সচল রাখত। সমুদ্রের জল মিষ্টি করার প্লান্ট, পাওয়ার জেনারেটর এবং স্টোরেজ রুম। এর মধ্যে কিছু বিল্ডিং পাহাড় কেটে সরাসরি মাটির ভেতরে তৈরি করা হয়েছিল। ড্রোন ফুটেজে দেখা গেছে কিছু দরজা পাহাড়ের গভীরে চলে গেছে, যা দেখে প্রশ্ন জাগে মাটির নিচে কি কোন গোপন টানেল বা বাংকার ছিল। দক্ষিণের দিকে এগো দেখা মিলবে সেই বিশাল সূর্যগড়ি বা সান্ডালের। একসময়ের চারপাশে রং বেরঙের 13টি বেঞ্চ সাজানো ছিল। কনস্পিরেসি থিওরি অনুযায়ী এই 13টি বেঞ্চ নাকি পৃথিবীর 13টি শক্তিশালী ব্লাড লাইন বা বংশের প্রতীক। আমি একই সাথে ভয় পাচ্ছিলাম। আমি জানতাম না সে রেগে যাবে কিনা, তাই আমি চুপচাপ করে তার আদেশ পালন করছিলাম। সে আমাকে নির্দিষ্ট পোশাক পরতে বাধ্য করত এবং তাকে করতে বলতো, কিন্তু এরপর সে সীমা অতিক্রম করতে শুরু করলো। সে আমার সামনেই খুব জঘন্য এবং অশালীন আচরণ করত, আমাকে দিয়ে এমন কিছু কাজ করাতো যা মুখে বলা সম্ভব না। নিজের মনমত কাজ শেষ হলে সে আমাকে থামতে বলতো। কাজ শেষে সে আমাকে সেই $300 ধরিয়ে দিত। আমি সেখানে সপ্তাহে 1 বার বা 2 বার যেতাম। উপকূলের কাছেই ঘরের চালের নিচে একটি খোলা কেবিনে দেখা যেত মাসাজ টেবিল। উঁচু জায়গায় একটি বড় বিল্ডিং রয়েছে, 4-3টি গ্যারেজ ডোর এবং সিল করা জানালা। কেউ বলে এটি স্টাফদের থাকার জায়গা, আবার কেউ বলে স্টোরেজ। এবার আসি দ্বীপের সবচেয়ে ভয়ঙ্কর অংশে, দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত সেই কুখ্যাত মন্দির। যার শুরুতে এখানে গিয়েছিল তারা বলেছিল ভেতরে ছিল একটি মিউজিক রুম, পিয়ানো এবং দেওয়ালে ঝুলানো এপস্টিনের অদ্ভুত সব পোর্ট্রেট। ড্রোন ফুটেজে দেখা যায় ভেতরে শুধুই আবর্জনা, তোষক এবং ভাঙাচার জিনিসপত্র, যেন তড়িঘড়ি করে সব প্রমাণ সরিয়ে ফেলা হয়েছে। অনেকের বিশ্বাস মন্দিরের পাশে থাকা ছোট সেটটি আসলে মাটির নিচে যাওয়ার গোপন রাস্তা। দ্বীপের এই অংশটি ছিল আবর্জনা ফেলার জায়গা। মাটির নিচে চাপা দেওয়া হতো মেশিনপত্র থেকে শুরু করে আসবাবপত্র। ডাম্পিং গ্রাউন্ডের ঠিক উপরেই ছিল দ্বিতীয় একটা সুইমিং পুল, মেইন হাউসের পুলের মতো। এটি অতটা জমকালো নয়। দ্বীপের সর্বোচ্চ চূড়ায় ছিল একটি বিশাল টেলিকম টাওয়ার এবং চারিদিকে ছড়ানো ওয়াইফাই রিপিটার, অর্থাৎ দ্বীপের প্রতিটি কোণা ঘন্টা নজরদারিতে রাখা হতো। মন্দির, সূর্য ঘড়ি, সিল করা দরজা আর মাটির নিচে টানেল, সবকিছু মিলিয়ে লিটল সেন্ট জেমস শুধু একটি ব্যক্তিগত দ্বীপ ছিল না, এটা ছিল এমন এক নকশা যা তৈরি করা হয়েছিল গোপনীয়তা রক্ষা করার জন্য এবং বাইরের দুনিয়া থেকে সত্যকে আড়াল করার জন্য। সত্য সাদা রং করা। একসময় যেখানে নীল গম্বুজ ছিল, এখন সেখানে শুধুই সাদা দেওয়াল। পুরো বিল্ডিংটা মনে হচ্ছে সদ্য সাদা রং করা। আর অদ্ভুত বিষয় হলো এই ঘরের বাইরে ছড়ানো ছিটানো কিছু বেঞ্চ, যা জায়গার সাথে একদমই বেমানান। ঠিক সেই মুহূর্তেই সমুদ্রে একটি পালতোলা নৌকা নজরে এলো। বিপদ বাড়ছে। টাইলার বুঝলেন বেশিক্ষণ এখানে থাকা যাবে না। নামার সময় টাইলার একটা আন্ডার কনস্ট্রাকশন সাইটের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ পাথরের আড়াল থেকে তিনি কাউকে দেখলেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে গেল। টাইরানকে সিকিউরিটি দেখে ফেলেছে। শুরু হলো ধাওয়া। টাইলার প্রাণপণে দৌড়াচ্ছেন, পেছনে সিকিউরিটি গার্ড চিৎকার করতে আসছে। ভাষা বোঝা যাচ্ছে না, কিন্তু তাদের উদ্দেশ্য যে ভালো না সেটা পরিষ্কার। টাইলার জানেন একবার ধরা পড়লে আর রক্ষা নেই। তিনি পাহাড়ের ঢালবে নিচে বিচের দিকে ছুটলেন, যেখানে তার বন্ধু পাশা জেটস্কি নিয়ে অপেক্ষা করার কথা। দৌড়াতে দৌড়াতে টাইলার এসে পৌঁছালেন খাদের একদম কিনারে। সামনে গভীর সমুদ্র, পেছনে সিকিউরিটি, পালানোর আর কোনো রাস্তা নেই। ঠিক সেই মুহূর্তে দেবদূতের মতো তো জেটস্কি নিয়ে হাজির হলেন বন্ধু পাশা। টাইলার আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে বেরিয়ে আসলেন। ভাগ্যিস পাশা ঠিক সময় এসেছিলেন। আন্তর্জাতিক জলসময়ে পৌঁছে টাইলার যেন নতুন জীবন পেলেন। হাঁপাতে হাঁপাতে তিনি দ্বীপের দিকে তাকিয়ে শেষবার প্রশ্ন ছুড়ে দিলেন, কি লুকিয়ে রেখেছো তোমরা এই সাদা দেওয়ালের পিছনে?
এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় টাইলারের মনে হলো কেউ তাদের ফলো করছে, হয়তো ফেডারেল এজেন্ট, হয়তো অন্য কেউ। কিন্তু ততক্ষণে টাইলারের ক্যামেরায় বন্দী হয়ে গেছে সেই নিষিদ্ধ দ্বীপের বর্তমান রূপ, যা বিশ্ববাসীর দেখার কথা ছিল না। এপস্টিনের সম্পদ ছিল বিশাল। তার নিজের একাধিক বিমান ছিল। ললিতা এক্সপ্রেস নামের সে বিমানের কথা অনেকেই শুনেছে। বিভিন্ন ব্যক্তিগত জায়গা ও ঘরে সে যেটা করত সেটা সে ভ্রমণের সময়ও করত। প্রায় সবসময় সেখানে অনুপযুক্ত আচরণ জড়িত থাকত। এটি সেই আইল্যান্ডের একটি কক্ষের ভেতরের এক্সক্লুসিভ ফুটেজ, যা নিউ ইয়র্ক পোস্ট প্রকাশ করেছে। রুমের বিশাল জানালা দিয়ে বাইরে তাকালেই চোখে পড়ে সেই সুইমিং পুল এবং আশেপাশে আরও কিছু স্থাপনা। এখান থেকে বাম দিকে এগিয়ে গেলে একটি সিঁড়ি চোখে পড়ে, যা সরাসরি সমুদ্র তীরের দিকে নেমে গেছে। সিঁড়িটি বেশ উন্মুক্ত এবং নির্জন। ঠিক এখানেই রয়েছে সেই রহস্যময় কালো মূর্তিটি, একজন ধনুধারী যে এমন ভঙ্গিমায় বসে আছে যেন এইমাত্র তার হাত থেকে তীর ছুটে গেছে। আমি তাকে বারবার থামতে বলেছিলাম প্লিজ থামুন। তার থামার কোনো ইচ্ছে ছিল না। সে যা চেয়েছিল সেটাই আমার সাথে করছিল। ওই দিন পর আমি আর কখনো যাইনি। আমি আতঙ্কিত ছিলাম। আমি এমনকি ভয়ে আমার স্কুলও ছেড়ে দিয়েছিলাম। এপস্টিনের সাম্রাজ্য হয়তো শেষ, কিন্তু তার তৈরি করা অক্টোপাসের জাল কতদূর বিস্তৃত তা আজও কেউ জানে না। টাইলারের এই সাহসিকতাকে আমরা সাধুবাদ জানাই। আজ এই দ্বীপ জনশূন্য দেয়ালগুলো সাদা রং করে সব প্রমাণ হয়তো মুছে ফেলা হয়েছে, কিন্তু ভিকটিমদের বুকের ভেতর যে ক্ষত সৃষ্টি হয়েছে তা কোন রং দিয়েই ঢাকা সম্ভব নয়। এই ভিডিওটি সেই সব সাহসী নারীদের প্রতি উৎসর্গ করা হলো যারা ভয়ের শিকল ভেঙে সত্যটা বিশ্বের সামনে এনেছেন।